আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ছিলেন বললাম কেন? ছিলেন বললাম এই কারণে যে আজ থেকে তার এই পদটা স্থগিত করা হয়েছে, মানে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে ওনাকে বিএনপির পক্ষ থেকে একটা শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের জবাব উনি দিয়েছেন, বেশ বড় জবাব দিয়েছেন। জবাবটা আমরা মিডিয়াতে পড়লাম, প্রায় 11টা পয়েন্ট উনি জবাব দিয়েছেন। এই জবাবের প্রেক্ষিতে বিএনপি সবশেষ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো 3 মাসের জন্য ফজলুর রহমান সাহেবের পদকে স্থগিত করেছে বিএনপি, এবং স্থগিত করেছে। তারপর 3 মাস পরে হয়তো আর এটা আবার আগের মতো চালু হয়ে যাবে, এবং স্থগিত করার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশনা ওনাকে দিয়েছেন, সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো। তার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে ওনাকে কেন শোকজ করা হয়েছিল, শোকজের পরে কি হলো, এবং শোকজের জবাবটা উনি কী দিলেন। অ্যাডভোকেট ফজলুর রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ওনাকে এখন সবাই চিনেন, কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে ভোকাল, সবচেয়ে উচ্চ কণ্ঠে যিনি কথা বলেন তিনি হচ্ছেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান। উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে নানা জায়গায় যখন এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তখন আমার ধারণা অনেকদিন ধরে কিন্তু আওয়ামী লীগ যে জিনিসটা প্রচার করতো, আওয়ামী লীগ প্রচার করার চেষ্টা করতো যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল, এবং এটা বলতে বলতে এক পর্যায়ে তারা এমনও করতো যে বিএনপির যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তিনি নাকি পাকিস্তানের ISI এর চর, এমন কথা কিন্তু আওয়ামী লীগের লিডারদের কণ্ঠে আমরা শুনেছি। এবং বিএনপিতে স্বাধীনতার বিরোধীরা এসে ভর করেছে, হ্যান করেছে, এই সমস্ত নানা কথাবার্তা কিন্তু আমরা আওয়ামী বয়ানে গত 15 বছর ধরে শুনে এসেছি। সেই সময়ে এই বয়ানের বিপরীতে বিএনপির মুক্তিযুদ্ধের সপক্ষের যে ইমেজটা, এই ইমেজটা তুলে ধরার ক্ষেত্রে যে 2-1 লোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে বেশ কয়েকবার বসেছি, কথা বলেছি। মানুষকে না যখন আপনি খুব ক্লোজলি দেখবেন তখন তাকে আপনি চিনতে পারবেন। মানুষ যখন কোনো অনুষ্ঠানে দেখেন তখন তো সে আনুষ্ঠানিকভাবে আসে, প্রিপারেশন নিয়ে আসে, কিন্তু তার সঙ্গে যখন আপনার আট পরে ভঙ্গিতে কথা হয় তখন আপনি বুঝতে পারবেন লোকটা আসলে কেমন। তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব জীবনে অন্য অনেক কিছুর সঙ্গে আপোষ হয়তো করেছেন, হয়তো আগামীতেও করবেন, কিন্তু একটা ক্ষেত্রে উনি আপোষহীন, সেটা হলো মুক্তিযুদ্ধ। উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপোষহীন, একদম বিন্দু মাত্র কাউকে উনি ছাড় দেন না। সেগুলো বলতে যে উনি কি কি কথা বলেছেন না বলেছেন এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে, ওনার বাসার সামনে মব তৈরি হয়েছে, কিন্তু উনি কিন্তু ওনার অবস্থান থেকে বিন্দু মাত্র নড়েননি। এটা আমরা সবাই দেখেছি, জেনেছি। কালকে উনি প্রেস কনফারেন্স শুরু করেছিলেন এবং উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা যদি আপনারা একটু আমরা যদি পড়ি তাহলে আমরা ওনার অবস্থানটা আরো ক্লিয়ার হতে পারবো যে উনি কি বলেছেন, কেন বলেছেন। উনি এক জায়গায় বলেছেন যে এই যে আন্দোলনটা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছিল, শেখ হাসিনা তার সরকার সহ দেশ থেকে তার পতন ঘটলো, উনি পালিয়ে গেলেন, এই সমস্ত ঘটনার পর তিনি বলছেন যে এর কিছুদিন পরে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলো জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি সেদিনই প্রমাদ গুনলাম এবং আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করলো। এই যে কথাটা বললেন, উনি মুক্তিযোদ্ধা হিসেবে ভাবলেন যে যদি এই আন্দোলনের ভ্যানগার্ড জামাত শিবির হয়, উনি এটাকে মানতে রাজি হননি। এবং ওনার বক্তব্য হল এই আন্দোলনের পটভূমি সব কিছু তো তৈরি করেছিল বিএনপি। গত 15 বছর ধরে এদেশের মানুষের মধ্যে স্বৈরাচার বিরোধী মনোভাবকে ধীরে ধীরে তিলে তিলে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু এই বীজ বপন করেছিল এবং সে চারা হিসেবে বৃক্ষ এবং সবকিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপি। এবং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে
এই আন্দোলনটাই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এই সময় যদি সার্জিস আলম যদি বলেন যে এই আন্দোলনের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির এবং জামাত, তো সভাপতি যে প্রতিক্রিয়া হওয়ার কথা একজন মুক্তিযোদ্ধার, ফজলুর রহমান সাহেব সেটাই হয়েছে। এবং তারপর উনি বললেন যে অবাক বিশ্বের এর পরবর্তী সময়ে অবাক বিশ্বের সবাই দেখলো ৭১ পরাজিত শক্তি জামাত শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যানগার্ড তারাই, এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি, বরং ৭১ মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগলো। এবং তারপর উনি এক জায়গায় বলেছেন, লিখিত জবাবে দিয়েছেন যে এরপর থেকে জামাত শিবির এবং এনসিপি একসাথে বলা শুরু করলো 1947 হলো প্রথম স্বাধীনতা এবং 2024 হলো দ্বিতীয় স্বাধীনতা, আর 1971 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। যাই হোক, এই যে এই বিষয়গুলো নিয়ে তিনি তার কেন কি বলেছেন সেগুলো বলেছেন, এবং শেষে উনি স্বীকার করেছেন এক জায়গায়। উনি বলেছেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি। গত 6 মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে 2-1টা বক্তব্যে আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে, কারণ আমি তো মানুষ। এই জায়গাটাতে ফজলুর রহমান সাহেব কিন্তু কিছুটা স্বীকার করলেন যে আমার ভুল হতে পারে, কিন্তু ভুল হলেও সেটা ছিল অনিচ্ছাকৃত এবং মানুষ হওয়ার কারণে, মানুষের যেরকম ভুল ভ্রান্তি থাকি সেই কারণে হয়তো হতেও পারে। ফজলুর রহমান সাহেব তার এই যে জবাব যেটা দিয়েছিলেন পার্টির কাছে, সেটা শেষের দিকে লিখেছেন, আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোনো ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করব। তার মানে উনি বললেন যদি ভুল হয়ে থাকে উনি দুঃখ প্রকাশ করবেন। এরকম একটা জবাবের পর আমার কাছে জবাবটাকে মনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ কোনো জবাব না, বাট জবাবটা উনি আত্মপক্ষ সমর্থনের মতো করে করেছেন, আত্মপক্ষ সমর্থন করেছেন, পাশাপাশি দলের প্রতি তার যে আনুগত্য সেটা উনি প্রকাশ করেছেন। এবং বিএনপি যে কাজটা করেছে, আমি বিএনপির কাজটাকেও আমি একভাবে প্রশংসা করবো এই কারণে যে বিএনপি যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে যে লঘুভাবে গুরু কোনো শাস্তি দেওয়া হয়নি। এবং সেখানে বিএনপির এই যে সিদ্ধান্ত, সেখানে যে জিনিসটা লেখা আছে আমি একটু শেষ দিকে একটু পড়ে শোনাই। সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আপনি আজ 26শে আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। আমার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা খুবই সতর্কভাবে দেওয়া হয়েছে। বিএনপির সিদ্ধান্তের মধ্যে কিন্তু বলেনি কোথাও যে ওনার কোন কথাটা নিয়ে তাদের আপত্তি, সার্বিকভাবে ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং পাশাপাশি যে সতর্ক করে দিয়েছেন যে আগামীতে কি করতে হবে, সেখানেও কিন্তু একটা সার্বিক একটা ধারণা দেওয়া হয়েছে, আপনি এগুলো দয়া করে করবেন। আমি মনে করি উভয় পক্ষের বক্তব্যই ঠিক আছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, কালকে যারা মব করেছিল, বাড়াবাড়ি করেছিল, ওটাই ছিল মূল উদ্দেশ্য যে ওনাকে দল থেকে বের করে দিতে হবে, ওনাকে অ্যারেস্ট করতে হবে, ওনাকে জেলখানায় নিতে হবে, গ্রেপ্তার করতে হবে, এগুলো ইত্যাদি। এর কারণটা কি ছিল? এর মূল কারণটা ছিল আসলে একটাই, সেটা হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তাদেরকে একটা সবক দেওয়া, তাদেরকে একটা বলে দেওয়া যে এই ধরনের কথা বললে তোমার পরিণতি হবে গ্রেপ্তার, তোমার পরিণতি হবে জেলখানায় যাওয়া এবং তোমার বাসার সামনে তোমাকে অপমান অপদস্থ করা হবে। কিন্তু সেই উদ্দেশ্যটা শেষ পর্যন্ত সফল হয়নি এবং এক্ষেত্রে আমি বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে ওনারা সেই ফাঁদে পা দেননি। মনে রাখতে হবে, একটা রাজনৈতিক দল কিন্তু নানা কারণে নানা কিছু করে, ওনাদের অনেক কিছু চিন্তা করতে হয়, ওনার দলের মধ্যে চিন্তা করতে হয়, দলের বাইরে জিনিস চিন্তা করতে হয়, নির্বাচন যদি সামনে থাকে তখন নির্বাচন নিয়ে চিন্তা করতে হয় এবং অনেক কিছু আছে এর মধ্যে। সব মিলিয়ে আমার কাছে বিএনপির সিদ্ধান্তকে একটা পরিণত দলের
সুচিন্তিত সিদ্ধান্ত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।